ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে সুপ্রখান ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিপির একটা পিওয়াইকিউ সেট তোমাদের সাথে আলোচনা করব এবং এই সেটে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে তোমার ডাব্লিউবিপি কনস্টেবল 2018 যে পরীক্ষাটা হয়েছিল সেখানে এসেছিল, ঠিক আছে? তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, সংযুক্ত জাতীয় নিরাপত্তা পরিষদে কতজন স্থায়ী সদস্য উপস্থিত? দেখো, বাংলাটা হয়তো অনেকেই বুঝতে পারছো না। সংযুক্ত জাতীয় নিরাপত্তা পরিষদ মানে কি? দেখো, ইউএনও এর নামটা তো সকলেই শুনেছো, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে? এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশনেরই একটা অংশ হচ্ছে কি ইউএন সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি সিকিউরিটি কাউন্সিল, ছটা অঙ্গ, তার মধ্যে একটা হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল। তার মধ্যে টোটাল 15 জন মেম্বার থাকে। 5 জন হচ্ছে পার্মানেন্ট আর 10 জন হচ্ছে তোমার টেম্পোরারি, ঠিক আছে? তো সেটাই জিজ্ঞাসা করেছে যে সংযুক্ত জাতীয় নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা কতজন? 5 জন, 10 জন, 4 জন নাকি 6 জন? এটা হচ্ছে 5 জন। দেখো, 5 জন মানে কি 5 জন ব্যক্তি নয়, ঠিক আছে? 5 জন মানে হচ্ছে 5টা দেশ। তো দেখো, এই বিষয়ে জানতে গেলে আমাদেরকে প্রথমে একটু ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সম্বন্ধে জানতে হবে। তারপর আমরা যেটা বিষয় জানবো সেটা হচ্ছে তোমার ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল সম্বন্ধে, ঠিক আছে? তো এটা একটু ইরেজ করছি, প্রথম থেকে এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে হবে, তো তার জন্য এটা একটু ইরেজ করলাম, ঠিক আছে? একটা মিনিট দাঁড়াবে। দেখো, প্রথমত আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউএনও। ইউএনও কি? একটা সংস্থা যেটা সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে? এই ইউএনও, এটা স্থাপনা কবে হয়? এটা স্থাপনা হয়েছে তোমার 24শে অক্টোবর 1945। 24শে অক্টোবর 1945 এটা হচ্ছে স্থাপনা দিবস। এবং এটার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে হচ্ছে এটার হেডকোয়ার্টার, ঠিক আছে? এই একটা বেসিক জিনিস তোমাদেরকে জানতে হবে। এখান থেকে দুটা প্রশ্ন তোমরা যারা এসএসসির প্রস্তুতি নিচ্ছ তারা দেখবে আসে, যে এই ইউনাইটেড নেশনের যে হেডকোয়ার্টার সেটা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে হাডসন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? হাডসন নদীর তীরে। এবং আরেকটা প্রশ্ন আছে যে কোন আইল্যান্ডের উপর বা কোন দ্বীপের উপর? দ্বীপটার নাম হচ্ছে ম্যানহাটন আইল্যান্ড। ম্যানহাটন আইল্যান্ড, ঠিক আছে? এটা একটা প্রশ্ন আসে, তাই তোমাদেরকে বলে দিলাম। এরপর দেখো, এই যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর 6টা অঙ্গ, টোটাল 6টা অঙ্গ। তো প্রথমে 6টা অঙ্গ কি কি সেই বিষয়গুলো দেখি, ঠিক আছে? প্রথমে একটা রয়েছে জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি, ঠিক আছে? আরেকটা কি রয়েছে? আরেকটা রয়েছে ইউএন সিকিউরিটি কাউন্সিল, যেটাকে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তা পরিষদ, ঠিক আছে? এরপর দেখো 3 নম্বরে রয়েছে ট্রাস্ট ট্রাস্টশিপ কাউন্সিল, ঠিক আছে? ট্রাস্টশিপ কাউন্সিল, তিনটা হলো। 4 নম্বরে যেটা রয়েছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। 5 নম্বরে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিস। আর লাস্ট 6 নম্বর যেটা রয়েছে সেটার নাম হচ্ছে তোমার জেনারেল সেক্রেটারি, ঠিক আছে? জেনারেল সেক্রেটারি। তো দেখো, এই যে 6টা অর্গান, এই 6টা অঙ্গ, 6টা আলাদা আলাদা কিন্তু সংস্থা। তো এইখানে যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে তোমার
ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল এই জায়গাটার থেকে এসেছে। তো ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলকে বলা হয় দ্য পুলিশম্যান অফ ওয়ার্ল্ড। কি বলা হয়? দ্য পুলিশম্যান অফ ওয়ার্ল্ড। ঠিক আছে। তো এই ইউএন সিকিউরিটি কাউন্সিলে টোটাল 15টা দেশ মেম্বার হয়, 15টা দেশ। তার মধ্যে 5টা থাকে পার্মানেন্ট, ঠিক আছে, আর 10টা থাকে টেম্পোরারি। এই যে পার্মানেন্ট দেশের সংখ্যা কটি? 5টি, ঠিক আছে। এই 5টা দেশ কোন কোন 5টা দেশ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো 5টা দেশ কোনটা? এক হচ্ছে তোমার ইউএসএ, তো থাকবে স্বাভাবিক। 2 হচ্ছে তোমার রাশিয়া, দুটা সব থেকে বড় বড় দেশ, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে ইউকে, 4 নাম্বার হচ্ছে ফ্রান্স, আর 5 নাম্বার হচ্ছে চীন। এখানে একটা জিনিস দেখবে, এই যে 5টা পার্মানেন্ট সদস্য রয়েছে, এদের কাছে একটা না পাওয়ার আছে, ঠিক আছে, একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটাকে কি বলা হয়? ভিটো পাওয়ার। ভিটো পাওয়ার বলতে কি, দেখো কিছুদিন আগে তোমরা জানো যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধ চলছে, এখনো চলছে। তো সেই সময় প্রত্যেকটা দেশেই বলছিল যে রাশিয়ার সাথে তারা কোনো রকম সম্পর্ক রাখবে না, কোনো দেশ কোনো ব্যবসা রাশিয়ার সাথে করতে পারবে না। কিন্তু মানে এরকম একটা বিল কোথায় আনা হয়? এই ইউএনও তে আনা হয়, ঠিক আছে। আবার তোমরা এখানে দেখো রাশিয়ার কাছে কিন্তু ভিটো পাওয়ার রয়েছে, রাশিয়ার কাছে ভিটো পাওয়ার রয়েছে। তো সেই বিলটার উপর রাশিয়া ভিটো ইউজ করলো। ভিটো ইউজ করার অর্থ কি? সেই যদি কোনো একটা বিলের ওপর এই 5টা দেশের মধ্যে কোনো একটা দেশ ভিটো পাওয়ার ইউজ করে দেয়, তাহলে সেই বিলটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কার্যকর হবে না। তো ভিটো এতটাই পাওয়ারফুল, ঠিক আছে। তো রাশিয়া যেহেতু ভিটো পাওয়ার ইউজ করে দিয়েছে, তার জন্য কিন্তু ওইটাকে বন্ধ করতে পারেনি যে রাশিয়ার সাথে কেউ কোনো রকম ব্যবসা করতে পারবে না, ঠিক আছে। এটা গেল তোমার প্রথম প্রশ্ন। নেক্সট দেখো কি রয়েছে, কে ভারতের নেপোলিয়ান হিসাবে পরিচিত? প্রশ্নটা অনেক কমন, অনেক পরীক্ষায় এসেছে। সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয় নাকি প্রথম চন্দ্রগুপ্ত? প্রশ্নটা বলেছে ভারতের নেপোলিয়ান। তো উত্তরটা আশা করি অনেকেই জানো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয়। সমুদ্রগুপ্ত কোন বংশের? গুপ্ত বংশের, ঠিক আছে। গুপ্ত বংশের একজন রাজা হচ্ছে কি সমুদ্রগুপ্ত। তো দেখো গুপ্ত বংশ সম্বন্ধে কয়েকটা জিনিস জানি, এবং সেখানে সমুদ্রগুপ্ত সম্বন্ধেও জানতে পারবো। গুপ্ত বংশের বাস্তবিক নয়, যাকে বলা হয় সংস্থাপক, ঠিক আছে। গুপ্ত বংশের সংস্থাপককে, তার নাম হচ্ছে শ্রীগুপ্ত, ঠিক আছে। তিনি হচ্ছেন গুপ্ত বংশের সংস্থাপক। আচ্ছা, গুপ্ত বংশের বাস্তবিক সংস্থাপক কাকে বলা হয়? বাস্তবিক, তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত প্রথম। চন্দ্রগুপ্ত প্রথম। এরপর বাস্তবিক সংস্থাপক এবং সংস্থাপকের মধ্যে পার্থক্য কি? দেখো শ্রীগুপ্ত গুপ্ত বংশের স্থাপনা করলেও তিনি রাজা উপাধি নেননি, কিন্তু চন্দ্রগুপ্ত প্রথম তিনি মহারাজা উপাধিটি নিয়েছিলেন, তার কারণে তাকে বলা হয় গুপ্ত বংশের বাস্তবিক সংস্থাপক। এই চন্দ্রগুপ্ত প্রথম সেরকম কোনো কাজ করেননি, কিন্তু যেহেতু বাস্তবিক সংস্থাপক তার জন্য তিনি বিখ্যাত। শুধুমাত্র তিনি একটা কয়েন প্রচলন করেছিলেন, যে কয়েনটার নাম রেখেছিলেন রাজা রানী কয়েন, ঠিক আছে। এই রাজা রানী কয়েনটা গুরুত্বপূর্ণ এই কারণে পরীক্ষায় আসে যে রাজা রানী কয়েন কে প্রচলন করেছে, ঠিক আছে। এরপর দেখো যে এরপর চন্দ্রগুপ্ত প্রথমের পর কে আসে? সমুদ্রগুপ্ত, ঠিক আছে। কে আসে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম, কারণ সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয়, ঠিক আছে। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান। দেখো নেপোলিয়ান বলার কারণটা কি সেটা তো জানতে হবে না। নেপোলিয়ান বলার কারণ, সমুদ্রগুপ্ত হচ্ছে এমন একজন রাজা যে ভারতের নর্থ এবং সাউথ এই দুটো জায়গাকে দখল করে রেখেছিল। উত্তর ভারতে প্রায় 9টি রাজ্য এবং দক্ষিণ ভারতের প্রায় 12টি রাজ্যকে তিনি দখল করেছিলেন। তার জন্য তাকে কি বলা হতো? যে ভারতের নেপোলিয়ান। সমুদ্রগুপ্তের আরো কয়েকটি নিকনেম ছিল বা ডাক নাম ছিল, যেমন একটা ছিল কবিরাজ, কবিরাজ, ঠিক আছে। আরেকটা নাম ছিল ধরণী বাঁধ,
ধরনী বাঁধ। সমুদ্রগুপ্ত বিশাল একজন প্রতাপশালী রাজা ছিল, ঠিক আছে। সমুদ্রগুপ্তর মানে প্রতাপশালী বলার কারণ কি, মানে সেই সময় বলা হতো যে সমুদ্রগুপ্তের যে ঘোড়া আছে না, সেই ঘোড়াটা ভারতের 3টা সমুদ্রের জলেই খেতে পারত। এটা একটা সিম্বলিক কথা। সমুদ্রের জল খেত না, সিম্বলিক কথা কেন দেখো। সমুদ্রগুপ্ত বলছে 3টা সমুদ্রের জল খেত, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের ম্যাপটা, সমুদ্র যেখানে রয়েছে। এটা হচ্ছে আরব সাগর, এখানে রয়েছে তোমার হিন্দ মহাসাগর এবং বে অফ বেঙ্গল। কি বললাম, উত্তর ভারতের 9টা, দক্ষিণ ভারতের 12টা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভারতের যে কোস্টাল এরিয়া সেটা দখল করছে। তো এটা বোঝানোর জন্য যে সম্পূর্ণ ভারতকে দখল করে নিয়েছিল, তার জন্যই বলতো যে সমুদ্রগুপ্তের ঘোড়া 3টা সমুদ্রের জল খেতে পারতো, ঠিক আছে। এই সমুদ্রগুপ্তের সভায় একজন কবি ছিল যার নাম ছিল হরিসেন। দেখো, হঠাৎ করে হরিসেনের নাম কেন বললাম, পরীক্ষায় প্রশ্ন আসে যে হরিসেন কার সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তের। সমুদ্রগুপ্ত একটা কয়েন প্রচলন করেছিল এবং এই কয়েনটার যে বিশেষত্ব সেটা কি ছিল, দেখো এই একটা কয়েনের তো 2টা পিঠ থাকে। তো একটা পিঠে কি ছিল, সৈনিকের ছবি ছিল, সৈনিক, ঠিক আছে। একটা পিঠে সৈনিক এবং আরেকটা পিঠে বীণা, যেটা বাদ্যযন্ত্র, বীণার ছবি ছিল, ঠিক আছে। সমুদ্রগুপ্ত গেল। সমুদ্রগুপ্তের 2টি সন্তান, একজনকার নাম হচ্ছে রামগুপ্ত, আরেকজনকার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয়। তো রামগুপ্ত সেরকম প্রতাপশালী রাজা ছিল না, কিন্তু চন্দ্রগুপ্ত দ্বিতীয় প্রতাপশালী রাজা ছিল। এই চন্দ্রগুপ্ত দ্বিতীয়, ঠিক আছে, তিনি কি করেন জানো, তিনি একটা কয়েন প্রচলন করেছিলেন, যেটা ছিল রূপার কয়েন, সিলভার কয়েন, ঠিক আছে। এই চন্দ্রগুপ্তের সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তার সভায় কি ছিল, নবরত্ন। নবরত্নের মধ্যে একজন গুরুত্বপূর্ণ লেখক বা কবি ছিলেন যার নাম হচ্ছে কালিদাস। কি নাম ছিল, কালিদাস, ঠিক আছে, কালিদাস। কালিদাসকে কি বলা হয়, ভারতের শেক্সপিয়ার বলা হয়। কালিদাসের কয়েকটা গুরুত্বপূর্ণ বই যেমন কুমার সম্ভবম, তারপর মালবিকা অগ্নিমিত্র, এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। এই চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময় একজন চীনী পর্যটক, মানে চীন দেশ থেকে একজন পর্যটক ভারতে এসেছিল যার নাম হচ্ছে ফাইয়ার, ফাইয়ার, ঠিক আছে। এবং তার একটা লেখা বই আছে যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ফো কিউ কি বা ফগিউজি, ঠিক আছে, বা ফগিউজি। তো এটা হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয়। তাহলে দেখো, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয় এবং প্রথম চন্দ্রগুপ্ত, এই তিনজনকার বিষয়ে আলোচনা হয়েছে। এরপর দেখো স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হচ্ছে কে, স্কন্দগুপ্তের সময় গুপ্ত বংশে কি হয়েছিল, হুন্ড আক্রমণ হয়েছিল, ঠিক আছে। এবং হুন্ড আক্রমণ প্রতিহত করেছিল কে, স্কন্দগুপ্ত। গুপ্ত বংশের আরো একজন প্রতাপশালী বা বিখ্যাত রাজা ছিল যার নাম হচ্ছে কুমারগুপ্ত। কুমার গুপ্ত। কুমারগুপ্ত বিখ্যাত কেন, তিনি একটা ইউনিভার্সিটি স্থাপনা করেছিলেন যেটা হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি। এটা তোমরা যারা ক্লার্কশিপ পরীক্ষাটা রিসেন্ট দিয়েছো তোমরা দেখতে পাবে প্রশ্ন এসেছিল যে নালন্দা ইউনিভার্সিটি কে স্থাপনা করেছিলেন, সেটা হচ্ছে কুমারগুপ্ত। তো প্রশ্ন এটাও আসতে পারে যে নালন্দা ইউনিভার্সিটিকে ধ্বংস করেছিল কে, ঠিক আছে। ধ্বংস করেছিল বখতিয়ার খিলজি, বখতিয়ার খিলজি। এরপর তোমরা বলো, এই যে বখতিয়ার খিলজি কার গোলাম ছিলেন, ঠিক আছে। নেক্সট, নিচের কোন ব্যাকটেরিয়া মানব দেহের জন্য ভালো, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, ল্যাক্টোবেসিলাস নাকি সালমোনেলা, ঠিক আছে। তো দেখো, মানব দেহের জন্য যেটা ভালো সেটা হচ্ছে তোমার ল্যাক্টোবেসিলাস। এটা হচ্ছে কি, ল্যাক্টোবেসিলাস। কারণ কি, ল্যাক্টোবেসিলাস কি করে, ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে। ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের কি কাজে লাগে, ল্যাকটিক অ্যাসিড আমাদের ডাইজেশন, খাবার হজম করতে সাহায্য করে, ডাইজেশনে সাহায্য করে, ঠিক আছে, ডাইজেশনে সাহায্য করে। তাছাড়া আমাদের যে ইমিউনো সিস্টেমটা আছে সেটাকে কি করে, বুস্ট করে, একটুকু শক্তিশালী করে কে, ল্যাক্টোবেসিলাস, ঠিক আছে। নেক্সট দেখো, প্রথম ফিফা বিশ্বকাপ
কবে অনুষ্ঠিত হয়? ফিফা ওয়ার্ল্ড কাপ কবে অনুষ্ঠিত হয়? 1950, 1958, 1930 নাকি 1924? তো প্রথম যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা কবে হয়েছিল জানো? সেটা হয়েছিল তোমার 1930 সালে। এবং প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছিল? উরুগুয়ে। ঠিক আছে, কি নাম দেশটার? উরুগুয়ে। ঠিক আছে, 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ হয়। ফিফা, যার সম্পূর্ণ নাম কি? ফিফার সম্পূর্ণ নামটাও আছে, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। কি নাম? ফেডারেশন ফেডারেশন ইন্টারন্যাশনাল 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 ডি ফুটবল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এবং এটাও ক্লার্কশিপে প্রশ্ন এসেছিল ফিফার থেকে, যে ফিফার স্থাপনা কবে হয়? সেটা হচ্ছে 1904, ক্লার্কশিপ পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? বিন্ধ্য পর্বত, আরাবল্লী নাকি নীলগিরি নাকি হিমালয়? তো ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী হচ্ছে কি? আরাবল্লী পর্বত শ্রেণী। ঠিক আছে, কোনটা? আরাবল্লী পর্বত শ্রেণী হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা। আরাবল্লীর যে বিস্তার সেটা হচ্ছে তোমার, ম্যাপটা একবার দেখো, গুজরাট থেকে দিল্লি পর্যন্ত। গুজরাট থেকে দিল্লি, গুজরাটের যে জায়গায় শুরু তার নাম হচ্ছে পালামপুর। গুজরাটের পালামপুর থেকে দিল্লির হচ্ছে তোমার রাইসেন পাহাড়ি, যেখানে প্রেসিডেন্ট থাকে, ভারতের প্রেসিডেন্ট কোথায় থাকে? রাইসেনের পাহাড়িতে থাকে। টোটাল 692 কিলোমিটার জুড়ে এটা বিস্তৃত। ঠিক আছে, আচ্ছা, এই আরাবল্লী পর্বতের যদি বলা হয় হাইয়েস্ট পিক, এইচপি মানে হচ্ছে হাইয়েস্ট পিক। ঠিক আছে, হাইয়েস্ট পিক কোনটা? সেটা হচ্ছে গুরু শিখর। গুরু শিখর, এটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, এই পর্বতের উপরে একটা মন্দির আছে, জৈন মন্দির, যে মন্দিরটার নাম হচ্ছে দিলবাড়া জৈন মন্দির। ঠিক আছে, জৈন মন্দির। প্রশ্ন আসে যে এই মন্দিরটা কোন পর্বতের উপর অবস্থিত? এই মন্দিরটা হচ্ছে নবগ্রহের মন্দির। ঠিক আছে, আমাদের যে 9টা গ্রহ, নবগ্রহ, এখন যদিও 9টা নেই, তো নবগ্রহের মন্দির হচ্ছে দিলবাড়া জৈন মন্দির। ঠিক আছে, এরপর দেখো বিন্ধ্য পর্বত, প্রথমেই রয়েছে অপশানে বিন্ধ্য পর্বত। ঠিক আছে, তো বিন্ধ্য পর্বত নিয়ে একটু আলোচনা করা যাক। তার আগে কালারটা চেঞ্জ করে নি পেনটার। দেখো বিন্ধ্য পর্বত, তো বিন্ধ্য পর্বত হচ্ছে গুজরাট থেকে বিহার পর্যন্ত এটা বিস্তার। গুজরাট থেকে বিহার পর্যন্ত এটা বিস্তার, এবং এটার যে হাইয়েস্ট পিক তার নাম হচ্ছে গুডউইল। গুডউইল কার হাইয়েস্ট পিক? বিন্ধ্য পর্বত। নীলগিরি কোথায় অবস্থিত? দেখো নীলগিরিটা তোমরা বুঝতে পারবে, তার জন্য ভারতের ম্যাপটার দিকে একবার নজর দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো দেখো এই যে এরিয়াটা, গুজরাট থেকে একদম তামিলনাড়ু, এই কর্ণাটক পর্যন্ত, এখানে রয়েছে কি? পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালা। আর এদিকে রয়েছে কি? পূর্বঘাট পর্বতমালা। ঠিক আছে, এদিকে রয়েছে কি? পূর্বঘাট পর্বতমালা, যেটা একটু খাপছাড়া খাপছাড়া। তো এই পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা যেখানে মিশেছে, এই যে বিন্দুর মতো জায়গাটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে নীলগিরি পর্বত। সরি, হ্যাঁ, নীলগিরি পর্বত। ঠিক আছে, এই নীলগিরির নিচে আরো দুটো পাহাড় আছে গুরুত্বপূর্ণ। প্রথম পাহাড়টার নাম হচ্ছে কি? প্রথম পাহাড়টার নাম হচ্ছে আন্নামালাই। আন্নামালাই। আর নিচেরটা হচ্ছে তোমার কাডেমাম। কাডেমাম, এই কাডেমামটা কি? কাডেমামটা হচ্ছে তোমার ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম পাহাড়। ঠিক আছে, ভারতের মূল ভূখণ্ডের
দক্ষিণতম পাহাড় হচ্ছে কাডিমাম পাহাড়। আর হিমালয়কে নিয়ে তো একটা আলাদা ক্লাস তোমাদেরকে করাতে হবে, তার জন্য হিমালয়কে নিয়ে আজকে আলোচনা করছি না। নেক্সট দেখো, নটিক্যাল মাইল প্রতি ঘন্টায়, ঠিক আছে, প্রশ্নটা কি, নটিক্যাল মাইল প্রতি ঘন্টায় ড্যাশের গতি মাপার জন্য ব্যবহৃত হয়। নটিক্যাল মাইল কোথায় ব্যবহার করা হয় জানো? এটা হচ্ছে সমুদ্রে। সমুদ্রে নটিক্যাল মাইল ব্যবহার করা হয়। তো ম্যাকলেব, রয়্যাল বেঙ্গল টাইগার, বুলেট ট্রেন নাকি জাহাজ? তো জলে কোনটা চলে? সমুদ্রে জাহাজ চলে, ঠিক আছে। জাহাজের জন্য কি ব্যবহার করা হয়? নটিক্যাল মাইল পার আওয়ার। 1 নটিক্যাল মাইল পার আওয়ার মানে কত? 1 নটিক্যাল মাইল মানে হচ্ছে তোমার 1 নটিক্যাল মাইল মানে হচ্ছে 1.85 কিলোমিটার, ঠিক আছে। প্রায় 1.9 কিলোমিটারের সমান হচ্ছে 1 নটিক্যাল মাইল। তো দেখো, সমুদ্রে বিশেষ করে দেখতে পাবে, এটা হচ্ছে আমাদের সমুদ্রী এরিয়া ভারতের, ঠিক আছে। তো এটা হচ্ছে কোস্টাল লাইন, এই জায়গাটা, এইখানটা বলা হচ্ছে মানে কি বলে উপকূল। উপকূল থেকে 12 কিলোমিটার পর্যন্ত 12 নটিক্যাল মাইল, এই 12 নটিক্যাল মাইলকে কি বলা হয়? টেরিটোরিয়াল জোন, ঠিক আছে, টেরিটোরিয়াল জোন। এবং উপকূল থেকে 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, এটাকে বলা হচ্ছে তোমার এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন, এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন, ইকোনমিক্যাল জোন, ঠিক আছে। তো সমুদ্রের যে বাউন্ডারিজ ঠিক এরকম ভাবে উপকূল থেকে 200 কিলোমিটার পর্যন্ত একটা দেশের সম্পূর্ণরূপে অধিকার থাকে। নেক্সট দেখো, নিচের কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় প্রতীক? কাঠবিড়ালি, এক সিংওয়ালা গন্ডার, ঘরচড়ুই নাকি মেছো বিড়াল? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় প্রতীক কোনটা? তোমরা সকলেই জানো, জানাটা প্রয়োজন আর উচিত আর কি, সেটা হচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় প্রতীক। রাষ্ট্রীয় গাছ কোনটা পশ্চিমবঙ্গের? গাছ, গাছ হচ্ছে ছাতিম। ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ। এগুলো তো সকলেই জানো। তো বলো, আমাদের পশ্চিমবঙ্গের স্থাপনা দিবস কবে? স্থাপনা দিবস কবে? 1 বৈশাখ, ঠিক আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের যেটা তোমার রাজ্য গান, যেমন রাষ্ট্রীয় সঙ্গীত আছে আমাদের, রাজ্য গান কোনটা? বাংলার মাটি বাংলার জল, পশ্চিমবঙ্গের গান এটা, ঠিক আছে। বাংলার মাটি বাংলার জল। আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর কে আছে। কারণ পশ্চিমবঙ্গে গভর্নর এবং আমাদের যে রুলিং পার্টি টিএমসি আছে তার একটা বিরাট কনফ্লিক্ট চলছে। তো গভর্নর আছেন সিভি আনন্দ বোস, সিভি আনন্দ বোস, ঠিক আছে। আর মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, তোমরা তো জানোই। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে, তো সেটা হচ্ছে তোমার ডক্টর বিধান চন্দ্র রায়, ডক্টর বিধান চন্দ্র রায়, বিধান চন্দ্র রায়। তোমরা যদি গুগলে সার্চ করো সেক্ষেত্রে দেখবে ডক্টর বিধান চন্দ্র রায়কে সেকেন্ড দেখাচ্ছে। কিন্তু মনে রাখবে, সংবিধান লাগু হওয়ার পর ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথম যে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর বিধান চন্দ্র রায়। কখন? সংবিধান লাগু হওয়ার পর, মনে রাখবে এই পয়েন্টটা, সংবিধান লাগু হওয়ার পর, ঠিক আছে। ডক্টর বিধান চন্দ্র রায়ের যদি তুমি কার্যকালটা দেখো 1948 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে। এবং মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের বর্তমান যিনি সিএম আছেন, মমতা ব্যানার্জি, সবাইকার দিদি, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের 8তম বা 8th চিফ মিনিস্টার এবং তিনি বর্তমানে 13 বছরের বেশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন। নেক্সট, কোন বিজয় স্মরণে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? বুলন্দ দরওয়াজা, ঠিক আছে, বুলন্দ দরওয়াজা
কে নির্মাণ করেছেন? আকবর নির্মাণ করেছেন। কবে নির্মাণ করেছেন? 1575 সালে। কবে করেছেন? 1575 সালে। ঠিক আছে। কেন করেছেন? তিনি যখন গুজরাট জয় করেন, ঠিক আছে, তিনি যখন গুজরাট জয় করেন, এই গুজরাট জয়কে স্মরণে রাখার জন্য তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। এই বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? ইউপিতে। ইউপির ফতেপুর সিকরি, ফতেপুর সিকরিতে অবস্থিত হচ্ছে বুলন্দ দরওয়াজা। ঠিক আছে। এবং বুলন্দ দরওয়াজা হচ্ছে ভারতের উচ্চতম, এই পয়েন্টটা মনে রাখবে, ভারতের উচ্চতম প্রবেশ দ্বার, প্রবেশ দ্বার। তাহলে ভারতের উচ্চতম প্রবেশদ্বার কোনটি? সেটা হচ্ছে তোমার বুলন্দ দরওয়াজা। নেক্সট, নীল দর্পণ কে ইংরেজিতে অনুবাদ করেন? প্রথমত বলি, নীল দর্পণটা কে লিখেছিল? নীল দর্পণ একটা নাটক। কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। এই নীল দর্পণ নাটকে কি নীল চাষীদের যে দুঃখের কথা এবং ব্রিটিশ শাসকের যে অত্যাচার সেটা দেখানো হয়েছিল। তো এটাকে ইংরেজিতে অনুবাদ কে করেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, উমেশ চন্দ্র দত্ত নাকি জন কেরি? তো নীল দর্পণ যে নাটকটি সেটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। নেক্সট, পাল রাজবংশ ভারতের কোন অঞ্চলে শাসন করেছিল? পালরা। মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি নাকি মহারাষ্ট্র? তো পাল রাজবংশ, ঠিক আছে, পাল রাজবংশ প্রধানত বিহার প্লাস বেঙ্গল, আমাদের বাংলা, বিহার এবং বাংলাতে শাসন করেছিল। পাল বংশের সংস্থাপককে? ঠিক আছে, সংস্থাপক, পাল বংশের সংস্থাপককে, তার নাম হচ্ছে গোপাল। কি নাম? গোপাল। ঠিক আছে। পাল বংশের একজন বিখ্যাত রাজা, তার নাম হচ্ছে দেবপাল। দেবপাল বিখ্যাত কেন? বিশাল কিছু করেছেন না, এই মানে বিখ্যাত আমাদের কাছে এই জন্য পরীক্ষায় আসে। তো দেবপাল কি, দেবপালের সময় একজন আরবের যাত্রী, ঠিক আছে, মানে আরব থেকে একজন এসেছিল দেবপালের দরবারে, তার নাম হচ্ছে সুলেমান। কি নাম ছিল? সুলেমান। ঠিক আছে। তাহলে সুলেমান কার কাছে এসেছিল, কার দরবারে এসেছিল? দেবপালের দরবারে। এবং পাল বংশের অন্তিম শাসক, অন্তিম শাসক কে ছিল? মদন পাল। নামগুলো বেশ, একজনকার নাম হচ্ছে গোপাল আর একজনের নাম হচ্ছে মদন। ঠিক আছে। এই গোপাল মদন নামে আমাদের পাড়াতে দুজন থাকতো, যদিও তারা এখন নাই আর। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, টেলিভিশন কে আবিষ্কার করেন? জে এল বেয়ার্ড, জন নেপিয়ার, সোগলে নাকি সোলস? টেলিভিশন আবিষ্কার করেছেন কে? জে এল বেয়ার্ড। টিভি, টিভি, টেলিভিশন বললে এখন হয়তো অনেকে বুঝবে না, ঠিক আছে। জে এল বেয়ার্ড, তিনি টেলিভিশন আবিষ্কার করেন। আচ্ছা বলো, এটা তো আশা করি সকলে বুঝবে যে টেলিফোন, টেলিফোন কে আবিষ্কার করেছিল? গ্রাহাম বেল। ঠিক আছে, গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন। আচ্ছা, আমরা যে ইন্টারনেটে ডাব্লিউ 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 ব্যবহার করি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার মানে ফাউন্ডার কে? ঠিক আছে। প্রশ্ন আসে, অত সোজা লয়। স্যার টিমোথি জন, টিমোথি জন, তিনি হচ্ছেন কে? ডাব্লিউ 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 ফাউন্ডার। আচ্ছা, রেডিওর ফাউন্ডার কে বা ইনভেন্টর কে? রেডিও হচ্ছে তোমার মার্কনি, মার্কনি। ঠিক আছে। কম্পিউটার, এখন তো কম্পিউটারটা বাধ্যতামূলক প্রায় সকলের জন্য হয়ে গেছে। তো কম্পিউটার হচ্ছে চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজ। কি নাম লোকটার? ব্যাবেজ। ঠিক আছে। চলো নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোন শব্দটি ক্রিকেটে ব্যবহৃত হয়? টি, পেনাল্টি কর্নার, সিলি পয়েন্ট নাকি স্ন্যাচ? তো পেনাল্টি কর্নার প্রথমত কোথায় হয়? ফুটবল খেলাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফুটবল খেলাতে, ফুটবলে ব্যবহার করা হয়। ক্রিকেট হচ্ছে সিলি পয়েন্ট,
সিলি পয়েন্ট কোথায় ব্যবহার করা হয়? ক্রিকেটে ব্যবহার করা হয়। নেক্সট দেখো, এই প্রশ্নটায় অ্যানালাইসিস করার মতন কিছু নেই, ওই কারণে এটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট, ক্রোয়েশিয়ার রাজধানী হেলসিঙ্কি, জাগ্রেব, তিরানা নাকি বাকু? এটা তো সেরকম কিছু নেই, তো ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব, ঠিক আছে। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। আচ্ছা, ক্রোয়েশিয়ার যে কারেন্সি, ঠিক আছে, বা মুদ্রা কি? ক্রোয়েশিয়ার কারেন্সি হচ্ছে তোমার ইউরো, ঠিক আছে। তোমরা যদি কোনোদিন ক্রোয়েশিয়া ঘুরতে যাও, তো ক্রোয়েশিয়ার যে মেইন জিনিসটা ঘোরা সেটা হচ্ছে বিচ, সমুদ্রের ধারের উপকূলে আরাম করো, ঠিক আছে। নেক্সট দেখো, হুতম পেঁচা নামটি কে ব্যবহার করেন? মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালীপ্রসন্ন সিংহ নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তো এই যে নামগুলো, এগুলো হচ্ছে কি এক ধরনের পেন নেম, মানে লেখার জন্য কিছু কিছু নাম ব্যবহার করতো তৎকালীন লেখকরা, বিশেষ করে বাঙালি লেখকরা। তো হুতুম পেঁচা এই নামটা কে ব্যবহার করতো, ঠিক আছে? হুতুম পেঁচা এটা করতো কালীপ্রসন্ন সিংহ। কি করতেন? কালীপ্রসন্ন সিংহ, একজন বিখ্যাত লেখক কালীপ্রসন্ন সিংহ। তিনি কি করেছিলেন? মহাভারতের যে বাংলা অনুবাদ, মহাভারতের মহাভারতের বাংলা অনুবাদ কে করেছিলেন? কালীপ্রসন্ন সিংহ। এবং তিনি হুতুম পেঁচা নামে একটি বইও লিখেছিলেন, আর হুতুম পেঁচা নামে তিনি লিখতেনও, ঠিক আছে। এরপর দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি নামে লিখতেন? তার একটা পেন নেম ছিল অনিলা দেবী। অনিলা দেবী। এরপর দেখো, মাইকেল মধুসূদন দত্ত কি নাম ব্যবহার করতেন? টিমোথি পেন পোয়েম। কি লিখতেন? টিমোথি পেন পোয়েম, ঠিক আছে। প্রথমত তিনি ইংরেজিতে কবিতা লিখতেন তো। এরপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, তার কি নাম ছিল বলো? রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি নাম ব্যবহার করতেন? ভানু সিংহ। ভানু সিংহ কে ব্যবহার করতেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, সমরেশ বসু, এগুলো নোট করে রাখবে, ঠিক আছে, পরীক্ষায় আসে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায়। সমরেশ বসু কালকুট, এগুলাকে বলা হচ্ছে ছদ্মনাম। সমরেশ বসুর ছদ্মনাম কি ছিল? কালকুট। তারপর হচ্ছে মহেশ্বেতা দেবী, বিখ্যাত লেখক মহেশ্বেতা দেবী, তিনি কি নামে লিখতেন? সুমিত্রা দেবী। তার ছদ্মনাম কি ছিল? সুমিত্রা দেবী, ঠিক আছে। মতি নন্দী, কত বিখ্যাত লেখক তোমরা সকলেই জানো, মতি নন্দী। তিনি কি ছদ্মনামে লিখতেন? কালকেতু। কালকেতু ছদ্মনামে তিনি লিখতেন, ঠিক আছে। রাজশেখর বসু, এটা একজন গুরুত্বপূর্ণ লেখক। রাজশেখর বসু, রাজশেখর বসুর ছদ্মনাম কি ছিল? পরশুরাম। পরশুরাম নামে কে ছিলেন? রাজশেখর বসু। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতের দক্ষিণ গঙ্গোত্রী স্থায়ী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের দক্ষিণ গঙ্গোত্রী স্থায়ী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্টার্কটিকা, আরব মহাসাগর, হিমালয় নাকি ভারত মহাসাগর? তো আন্টার্কটিকাতে অবস্থিত হচ্ছে আমাদের দক্ষিণ গঙ্গোত্রী যে রিসার্চ সেন্টার, ঠিক আছে। কোথায়? আন্টার্কটিকাতে, হিমালয় নয়, আন্টার্কটিকাতে। এই রিসার্চ সেন্টারের মেন কাজ হচ্ছে কি? আন্টার্কটিকার যে বরফ, এই বরফের ইতিহাস সম্বন্ধে রিসার্চ করা এবং কতদিনে গলবে সেটা নিয়ে রিসার্চ করা, ঠিক আছে। আন্টার্কটিকায় টোটাল ভারতের তিনটা রিসার্চ সেন্টার আছে। একটা নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, যেমনটা পরীক্ষায় মানে প্রশ্নতে এসছে, দেখো। একটা নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, ঠিক আছে।
একটার নাম হচ্ছে তোমার ভারতী, আর একটা রিসার্চ সেন্টারের নাম হচ্ছে মৈত্রী। এই তিনটা রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? আন্টার্কটিকাতে রয়েছে। নেক্সট, নিচের কোনটি খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড নাকি সোডিয়াম বাইকার্বনেট? তো খাবার সংরক্ষণের জন্য, যাতে খাবার নষ্ট না হয় তার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, যার রাসায়নিক সংকেত হচ্ছে C6H5 COOH, এটা হচ্ছে রাসায়নিক সংকেত। ঠিক আছে, এরপর দেখো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড যার রাসায়নিক নাম হচ্ছে CH3COOH, CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে? আপেলে থাকে, আপেলে থাকে, আঙ্গুরে থাকে, আনারসে থাকে। ঠিক আছে, এরপর দেখো টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড যার রাসায়নিক সংকেত হচ্ছে C4H6O6। ঠিক আছে, টার্টারিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? তেঁতুলে। ঠিক আছে, তেঁতুলে বিশেষ করে টার্টারিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট NH NS সরি সোডিয়াম NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, এটাকে আমরা কি নামে পরিচিত? খাবার সোডা। যে সোডাটা আমরা খাই সেটা হচ্ছে কি? সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট, 38তম সমান্তরাল ভাগ কোন দুটি দেশকে আলাদা করে? 38 প্যারালাল, ভারত পাকিস্তান, ভারত নেপাল, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং কাম্পুচিয়া। তো দেখো 38 যে প্যারালাল রয়েছে সেটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুটো দেশকে আলাদা করে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। ভারত এবং পাকিস্তানের থেকে দেখো ভারত এবং শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং হচ্ছে শ্রীলঙ্কা, এই দুটি দেশকে কে আলাদা করে? পাক জলসন্ধি। ঠিক আছে, স্ট্রেট, পাক জলসন্ধি। আচ্ছা, ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, এই দুটি দেশকে কে আলাদা করে? ইন্ডিয়া ইন্দোনেশিয়া, সেটা হচ্ছে তোমার গ্রেট চ্যানেল, গ্রেট চ্যানেল। ঠিক আছে, নেক্সট, রাশিয়ার মুদ্রা কি? ইউরো, কিনা, রিয়াল নাকি রুবেল? দেখো, ইউরো কোথাকার কারেন্সি? ইউরোপের, সরি, ইউরোপের কারেন্সি হচ্ছে ইউরো। কিনা, কিনা হচ্ছে পাপুয়া নিউ গুনিয়া। ঠিক আছে, কোথাকার? কিনাটা হচ্ছে তোমার পাপুয়া নিউ গুনিয়া, পাপুয়া। সে কিছুদিন আগে দেখবে ভাইরাল হয়েছিল নরেন্দ্র মোদীর পাশ হয়ে প্রণাম করছে পাপুয়া নিউ গুনিয়ার যে হেড আর কি, প্রাইম মিনিস্টার, পাপুয়া নিউ গুনিয়া। ঠিক আছে, রিয়াল, রিয়াল হচ্ছে সৌদি আরব, আর রুবেল হচ্ছে কোথাকার? রুবেল হচ্ছে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া হচ্ছে রুবেল। নেক্সট দেখো, রোহিঙ্গারা কোন দেশে? রোহিঙ্গা তিব্বত, ভুটান নাকি ফিলিপিন্স নাকি মায়ানমার? তো রোহিঙ্গিরা হচ্ছে তোমার মায়ানমারের। কোথাকার? মায়ানমারের হচ্ছে তোমার রোহিঙ্গিরা। এরপর দিল্লির প্রাচীনতম নাম কি? গয়া, ইন্দ্রপ্রস্থ, অযোধ্যা নাকি পাটলিপুত্র? দিল্লির প্রাচীনতম নাম। দেখো, যে প্রশ্নগুলোর কোনো অ্যানালাইসিস প্রয়োজন নেই সেগুলো করে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, তো দিল্লির প্রাচীনতম যে নাম সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থে কারা থাকতো? পাণ্ডবরা। ঠিক আছে, পাণ্ডবরা থাকতো কোথায়? ইন্দ্রপ্রস্থে। আর হস্তিনাপুরে, কি নাম ছিল? হস্তিনাপুর, যেখানে দুর্যোধন থাকতো, হস্তিনাপুর। আচ্ছা, এই যে হস্তিনাপুর যে জায়গাটার নাম ছিল সেটা বর্তমানে কোন জায়গায় অবস্থিত? সেটা হচ্ছে ইউপির যে মেরঠ বলে জায়গাটি আছে না,
মেরঠ, সেটা হচ্ছে তৎকালীন হস্তিনাপুর। আচ্ছা, পাটলিপুত্রকে মগধের প্রথম রাজধানী, ফার্স্ট ক্যাপিটাল অফ মগধ যদি বলা হয়, বা মগধের প্রথম রাজধানী হিসাবে পাটলিপুত্রকে কে করেছিল? উদয়িন। কি নাম? উদয়িন। তিনি কোন বংশের শাসক ছিলেন? হরয়ঙ্কা ডাইনেস্টি, ঠিক আছে, হরয়ঙ্ক ডাইনেস্টি বা হরয়ঙ্ক বংশ। এবং পাটলিপুত্রের নাম পরিবর্তন করে পাটনা, যেটা আমরা এখন জানি, পাটনা কে করেছিল? শেরশাহ সূরি। শের শাহ সূরি তিনি পাটলিপুত্রের নাম পরিবর্তন করে কি করেছিলেন? পাটনা করেছিলেন। নেক্সট, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, দ্বারকানাথ ঠাকুর, নাকি রাজা রামমোহন রায়? তো আত্মীয় সভা এগুলো হচ্ছে কি সমাজ সুধারক কতগুলো সভা সমিতি গঠন হয়েছিল, তার মধ্যে হচ্ছে একটা আত্মীয় সভা, যেটা 1815 সালে কে করেছিল? রাজা রামমোহন রায়। কোথায় স্থাপনা করেছিল? কলকাতাতে। তখন কি নাম ছিল? ক্যালকাটা, ঠিক আছে। আচ্ছা বলো তো, এই যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটা কে দিয়েছিল? মুঘল সম্রাট আকবর দ্বিতীয়, ঠিক আছে। এরপর দেখো, মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস এই দুজন মিলে একটা সংস্থা গড়ে তুলেছিল বা একটা পার্টি গড়েছিল, যার নাম হচ্ছে স্বরাজ পার্টি। কি নাম? স্বরাজ পার্টি। কত সালে গড়ে তুলেছিল? 1923 সালে, ঠিক আছে। তো এখানে প্রশ্ন রয়েছে আত্মীয় সভা, তো রাজা রামমোহন রায়। আত্মীয় সভার মতন আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সভা, যেমন ব্রহ্ম সমাজ, কি রয়েছে? ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজের স্থাপনা কে করেছিল? ব্রহ্ম সমাজের স্থাপনা করেছে রাজা রামমোহন রায়, ঠিক আছে, রাজা রামমোহন রায়। কত সালে করেছে? 1828। কোথায় করেছে? ক্যালকাটা, ঠিক আছে। ব্রহ্ম সমাজ হলো ঠিক সেরকম হচ্ছে তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী সভা, এটা গঠন কে করেছে? প্রশ্ন এগুলো থেকে আসে। 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এটাও কলকাতাতে। এরপর হচ্ছে প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ, এটা কোথায় গড়ে উঠেছিল? বোম্বেতে। প্রশ্ন এগুলো ঠিক আছে, কত সালে? 1867। কে করেছিল? আত্মারাম পান্ডুরাম। সংস্থাপক কে? আত্মারাম পান্ডুরাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আর্য সমাজ, আরো একটা গুরুত্বপূর্ণ, আর্য সমাজ। আর্য সমাজ কবে স্থাপিত হয়? 1875। 1875 স্থাপিত হয়। কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল, ঠিক আছে। এবং এটা স্থাপনা করেছিল কে? স্থাপনা করেছিল তোমার স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। তিনি আর্য সমাজ স্থাপনা করেন। কয়েকটা সভা যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তোমার সাথে আলোচনা করছি। নেক্সট, কোন দেশ নোবেল মূল্য দেয় বা নোবেল পুরস্কার দেয়? সুইডেন, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নাকি আমেরিকা? নোবেল কে দেয়? সুইডেন দেয়, ঠিক আছে। নোবেল কোন দেশ দেয়? সুইডেন, ঠিক আছে। কিসের জন্য দেয়? আলফ্রেড নোবেলের সম্মানে। আলফ্রেড নোবেল, এই আলফ্রেড নোবেলের সম্মানে দেওয়া হয় নোবেল প্রাইজ। তিনি কে ছিলেন? একজন সায়েন্টিস্ট। তিনি কি আবিষ্কার করেছিলেন? ডায়নামাইট। ডায়নামাইট, ঠিক আছে, কে আবিষ্কার করেছিলেন? আলফ্রেড নোবেল, ঠিক আছে। এই নোবেল প্রাইজের যে স্থাপনা সেটা হয়েছিল 1900 সালে, এবং প্রথম প্রাইজ দেওয়া হয়েছিল 1901 সালে। ফার্স্ট প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। প্রথমবার কটি বিষয়ের উপর প্রাইজ দেওয়া হয়েছিল? 5টি। 5টি বিষয় কি কি ছিল একবার দেখে নাও। যে 5টা বিষয়ের উপর প্রাইজ দেওয়া হয়েছিল, প্রথমে ছিল শান্তি বা পিস, তারপর হচ্ছে তোমার
ফিজিক্স এর উপর দেওয়া হয়েছিল, কেমিস্ট্রি, ঠিক আছে, মেডিসিন, মেডিসিন, আর একটা হচ্ছে তোমার হচ্ছে লিটারেচার বা সাহিত্য। এই পাঁচটা বিষয়ের উপর প্রথমে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে 1968 এ কি করা হয়, ইকোনমিক্স কে অ্যাড করা হয়, ইকোনমিক্স বা ইকোনমিকে অ্যাড করা হয় বা অর্থনীতিকে অ্যাড করা হয়, এবং প্রথমবার 1969 সালে ইকোনমিক্স এর নোবেল দেওয়া হয়। ঠিক আছে, এরপর তোমাদের কাছে প্রশ্ন, এই যে 1969 সালে প্রথমবার ইকোনমিক্স এ নোবেল কে পেয়েছিল? ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস তোমরা এখানে নোট বলে লিখে রাখো, নোট। ঠিক আছে, নোটটা হচ্ছে কি, 1974 সালের পর, 1970 পর মরণোত্তর প্রাইজ দেওয়া বন্ধ হয়, মরণোত্তর প্রাইজ দেওয়া বন্ধ হয়। মরণোত্তর প্রাইজ দেওয়া বন্ধ হয় বলতে কি, কোনো ব্যক্তি যদি মরে যায় তাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হবে না। 1974 এর পর এই আইনটা আনা হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের আর্টিকেল 35A অনুচ্ছেদ কোন রাজ্যের সাথে সম্পর্কিত? 35A কর্ণাটক, জম্মু কাশ্মীর, আসাম নাকি পশ্চিমবঙ্গ? প্রথমত বলে দিই, আর্টিকেল 35A কি বলছে, বলছে যে জম্মু এবং কাশ্মীর, সরি এই দুটো রাজ্য, সরি জম্মু এবং কাশ্মীরকে কিছু স্পেশাল রাইট দিয়েছে, স্পেশাল অধিকার দিয়েছে কে, আর্টিকেল নাম্বার 35। কি বলা হয়েছে, যে জম্মু কাশ্মীরের উপর যে জমি কেনা বেচা, জমি কেনা বেচা, তার উপর একচেটিয়া অধিকার কাদের দেওয়া হয়েছিল, জম্মু এবং কাশ্মীরের যারা আদি বাসিন্দা তাদেরকে। তাহলে কোন জায়গার সাথে যুক্ত, সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর। নেক্সট, লেক্সিকোগ্রাফি শব্দটি ড্যাশের সাথে যুক্ত, লেক্সিকোগ্রাফি অভিধানের সংকলন, প্রাচীন অবশেষ, আদেশ নাকি অলংকারিক লেখা? লেক্সিকোগ্রাফি হচ্ছে অভিধানের সংকলন, মানে ডিকশনারির যে কালেকশন তাকে বলা হচ্ছে তোমার লেক্সিকোগ্রাফি। আর যখন প্রাচীনের মানে কোন একটা এনসিয়েন্ট বস্তুর যে রিমেন সেসব নিয়ে পড়াশোনা করা হয়, যেমন স্টাডি অফ এনসিয়েন্ট রিমেন্স যাকে বলা হচ্ছে প্রাচীন অবশেষ, তাকে কি বলা হয়, আর্কিওলজি বলা হয়, আর্কিওলজি। ঠিক আছে, আর স্টাডি অফ হ্যান্ডরাইটিং, এটা মনে রাখবে যে স্টাডি অফ হ্যান্ডরাইটিং, ঠিক আছে, স্টাডি অফ হ্যান্ডরাইটিং, এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে গ্রাফোলজি, গ্রাফোলজি। ঠিক আছে, নেক্সট দেখো, আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ জুপিটার, প্লুটো, মার্কিউরি নাকি নেপচুন? তো সৌরজগতের আমাদের যে শীতলতম মানে সব থেকে ঠান্ডা যে গ্রহ সেটা হচ্ছে নেপচুন, সেটা হচ্ছে কি নেপচুন। প্লুটোটো বর্তমানে গ্রহ নয়, বামন গ্রহ বা অ্যাস্টেরয়েড বলা হয়, এবং প্লুটোর নাম পরিবর্তন হয়েছে, এখন নাম কি, একটা নাম্বার 134340, এটা হচ্ছে প্লুটোর বর্তমান নাম্বার বা নাম। নেক্সট, 1905 সালে, প্রশ্নটা দেখো ভালো করে কারণ এখানে একটা কনফিউশন হওয়ার ব্যাপার আছে। 1905 সালে ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রথমত বলা হয়েছে ঢাকায় 1905 সালে অনুশীলন সমিতি বারীন্দ্র কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, ক্ষুদিরাম বসু নাকি পুলিন বিহারী দাস? তো 1905 সালে ঢাকাতে যে অনুশীলন সমিতিটি গঠন করা হয় সেটা করেছিলেন কে, পুলিন বিহারী দাস। কি করেছিলেন, পুলিন বিহারী দাস। তো দেখো এই যে অনুশীলন সমিতি, ঠিক আছে, এটা দুবার স্থাপনা হয় দুটো জায়গাতে, একবার 1902 সালে, আর একবার বলছে প্রশ্ন অনুযায়ী 1905, কিন্তু কিছু কিছু জায়গায় 1907ও রয়েছে। ঠিক আছে, তো 1902 সালে কোথায় হয়, মেদিনীপুর, মেদিনীপুর, আর 1907 হচ্ছে ঢাকা, যেটা বর্তমান বাংলাদেশে অবস্থিত। মেদিনীপুরে অনুশীলন সমিতির স্থাপনা কে করেছিল, প্রমথনাথ মিত্র, প্রমথনাথ মিত্র। ঠিক আছে,
প্রমথনাথ মিত্র, এবং ঢাকা থেকে করেছিল পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস, ঠিক আছে। এরপর দেখো এখানে একটা নাম আছে কেশব চন্দ্র সেন, ঠিক আছে। কেশব চন্দ্র সেন, তিনি একটা সভা গড়ে তুলেছিলেন যেটার নাম হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, 1866 সালে। এরপর দেখো, এগুলো বললাম কি, যে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি হচ্ছে তোমার একটা সমিতি যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছিল। ঠিক এরকম আরো কয়েকটা সমিতি আছে, যেমন মিত্র মেলা, ঠিক আছে, এই সাইডে লিখছি মিত্র মেলা। মিত্র মেলা, মিত্র মেলা কে স্থাপনা করেছিল? সাভারকার ব্রাদার্স, নামটা মনে রাখ, সাভারকার ব্রাদার্স। পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন আসবে, সাভারকার ব্রাদার্স। মিত্র মেলা কত সালে? 1901 সালে। কোথায়? নাসিক, মহারাষ্ট্র, ঠিক আছে। নেক্সট হচ্ছে অভিনব ভারত। এটাও একটা কিন্তু স্বাধীনতা সংগ্রামী আন্দোলন। এটার স্থাপনা হয়েছিল পুনাতে। কত সালে? 1904। কে করেছিল? বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভারত নৌজওয়ান, এটা একদম মনে রাখবে। এটা হচ্ছে আসন্ন ডাব্লিউপির জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারত নৌজওয়ান, ঠিক আছে। এটা করেছিল কে? ভগৎ সিং। কে করেছিল? ভগৎ সিং। কত সালে? 1926 সালে। কোথায়? লাহোরে ভারত নৌজওয়ানের স্থাপনা করেছিল। নেক্সট, নিচের কোনটি তাপের একক? ভোল্ট, নিউটন, ফ্লাস্ক নাকি জুল? সকলে জানো জুল। নেক্সট, অজন্তা গুহা চিত্র কোন যুগের? গুপ্ত রাজবংশ, রাষ্ট্রকূট রাজবংশ, পাল রাজবংশ নাকি সেন রাজবংশ? তো অজন্তার যে গুহা চিত্র আছে সেটা হচ্ছে তোমার গুপ্ত বংশের সময়কার। কখনকার? গুপ্ত বংশের, ঠিক আছে। তো দেখো আজকে মোটামুটি 2018 যে ডাব্লিউবিপির জিকে প্রশ্নগুলো ছিল তোমাদের সাথে আলোচনা করেছি। কিছু প্রশ্ন বাদ দিয়েছি, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো অহেতুক করা বাদ দিয়েছি, এবং কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলো মানে একদম সাধারণ প্রশ্ন, যেগুলো নিয়ে হয়তো আলোচনা করাটা অতটাও প্রয়োজন নেই, তো সেগুলো বাদ দিয়েছি। উম, তো মোটামুটি তোমাদের সাথে আজকে প্রায় 30 থেকে 35টা প্রশ্ন আলোচনা করলাম, ঠিক আছে। 30 থেকে 35টা। পরের দিন ক্লাসে একদিন, দেখো তোমাদের ক্লাসটা কিরকম ভাবে চলবে জিকে, একদিন রেলের পিওয়াই কিউ দেওয়া হবে, আর একদিন হচ্ছে ডাব্লিউবিপি বা কেপি, ঠিক আছে, পিওয়াই কিউ ক্লাস দেওয়া হবে। তো তোমরা যারা ক্লাসটা দেখছো তোমাদেরকে একটা কথাই বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা প্রস্তুতি নিচ্ছ কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে ডাব্লিউপি, কেপি এবং রেল এবং এসএসসি, তারা প্রত্যেকেই এই চ্যানেলটার থেকে অনেক বেনিফিট পাবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ক্লাসটিতে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ক্লাস, এবং যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সেই প্রশ্নগুলো সম্বন্ধে যে উত্তর সেটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই। জয় হিন্দ, জয় ভারত।